ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সংলাপে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, বললেন প্রধান উপদেষ্টা। কুড়িগ্রাম সীমান্তে 5 বাংলাদেশিকে মারধরে দুঃখ প্রকাশ বিএসএফের, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে হল জাতীয় স্টেডিয়াম, প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত জানালো ক্রীড়া পরিষদ। রাজধানীর ইসলামবাগে আগুনে পুড়ল অন্তত 30টি ঘর, ফায়ার সার্ভিসের 1 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। সংবাদ সন্ধ্যা শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম অধ্যায় শেষ হয়েছে, আর আজকের রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে একথা বলেন তিনি। এছাড়া প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা আশা করেন খুব দ্রুত সংস্কার নিয়ে জাতীয় ঐকমত তৈরি হবে। বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিয়েছে তা নিয়েও আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো সংস্কারের রিপোর্ট নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে বলেও জানান তিনি। বলেন, এ বিষয়ে আজ প্রাথমিক আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এই বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, গণফোরাম, এবি পার্টি, গণফোরাম, বিজেপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। নির্বাচন বাদ দিয়ে সরকারের অন্য কাজে গুরুত্ব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। জানান, দেশের মানুষ ভোটের অপেক্ষায়, তাই সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারকে দিয়ে দেশের সব সমস্যা সমাধান সম্ভব না মন্তব্য করে তিনি বলেন, কেবলমাত্র নির্বাচিত সরকারই জনগণের দাবি পূরণ করতে পারবে। এজন্য স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন অনুযায়ী কাজে লাগিয়ে শক্তিশালী করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বন্ধুত্বের হাত বাড়িয়ে একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে লুটপাটের রাজত্ব করেছে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিতর্কের বিষয়বস্তুর ওপর আলোচনা করতে গিয়ে বিডিআর বিদ্রোহের নানা প্রসঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না। বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বিডিআর হত্যার বিচারে ত্রুটি আছে এমন মন্তব্য করবেন না জানিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, দায়ী সবার বিরুদ্ধে মামলা হয়নি। যাদের বিচারের সামনে নিয়ে আসা হয়েছে, যাদের সাজা দেওয়া হয়েছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। আমি সেই সাক্ষীকে এখন উল্টাতে যেতে পারবো না। অ্যাট দি সেম টাইম রাষ্ট্র এখন অনুধাবন করছে যে যাদেরকে আসলে সামনে আরো আনার দরকার ছিল, মাস্টার মাইন্ড, ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট যারা ছিলেন, তাদের সামনে আসা উচিত।
তৎকালীন প্রধানমন্ত্রীকে বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতে জানিয়েছিলাম, ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর। এ বিষয়ে আরও জানাতে এবার যোগ দেবেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, বৈঠকের বিষয়ে বিস্তারিত সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? বৈঠক শেষে বেশ কিছু রাজনৈতিক দল আমাদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে প্রধান যদি বলতে হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি খুব অল্প কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে সংস্কার কমিশন নিয়ে জানিয়েছেন এবং সংস্কার কমিশন বিভিন্ন দলের সঙ্গে এ বিষয়ে আবারও বৈঠক করবে, আলাদা আলাদাভাবে, এবং 6টি কমিশন বসবে। এছাড়া তিনি বলেছেন যে বিএনপি আশা করছে যে এই সংস্কার বিষয়ে একটি জাতীয় ঐক্যমত তৈরি হবে এবং খুব দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। মির্জা ফখরুল বলেননি যে এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোর ব্যাপারে তাদের পুরোপুরি একমত আছে কিনা। তিনি এটাও বলেননি যে কোনো ভিন্ন মত আছে কিনা। আমরা অপেক্ষা করছিলাম যে বৈঠকে, যেহেতু 26টি দল যোগ দিয়েছে, 100 জন নেতা আজকের বৈঠকে যোগ দিয়েছেন। এর আগে 3-4টি দল, এবি পার্টি সহ, এনডিএম, লেবার পার্টি সহ বেশ কিছু দল, ছোট দল কথা বলেছে। কিন্তু যে গুরুত্বপূর্ণ দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, আরো কিছু দল, সেই দলগুলোর মধ্যে কিন্তু আমরা একমাত্র বিএনপির কথাই আমরা কিছুটা আমলে নিয়েছি, যে তিনি বলেছেন যে এই সংস্কার বিষয়ে রাজনৈতিক জাতীয় ঐক্যমত তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কিন্তু আমরা কিন্তু আজকের যে বৈঠক, যেটাকে প্রেস সচিব বলেছেন ঐতিহাসিক বৈঠক, প্রধান উপদেষ্টা বলছেন এই 6 মাস একটা সময় গিয়েছে, আজকের এই বৈঠক দিয়ে নতুন ভাবে তারা কাজ শুরু করেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো কিন্তু আমরা কিন্তু এই সংস্কার নিয়ে কোনো প্রত্যাখ্যান কিংবা একমত বা মেনে নেওয়া এই বিষয়গুলো কিন্তু জানতে পারিনি, যদিও সেটার জন্য আমরা অপেক্ষা করছি যে রাজনৈতিক দলগুলো এই 6টি সংস্কার কমিশনের রিপোর্টকে তারা আমলে নিচ্ছে কিনা বা বাস্তবায়নযোগ্য মনে করছে কিনা। এই 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, অফ দ্য রেকর্ডে অনেক দলই কিন্তু বলেছে বাস্তবায়নযোগ্য না, উচ্চভিলাষী। কিন্তু আজকে কিন্তু এখনো আমরা আমলে নেওয়ার মতো রাজনৈতিক দলের কাছ থেকে এটা নিয়ে ব্যাপক কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা এখন আরো যেটা কয়েকটি দল রয়েছে, মূলত 26টি দল অংশ নিয়েছে এবং 100 জন নেতা আজকে দীর্ঘ বৈঠক, 2.5 ঘন্টার বৈঠক হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষ হওয়ার পরেও এখনো এই ফরেন সার্ভিস একাডেমিতে অনেক নেতা রয়েছেন, অনেকগুলো দল রয়েছে, তারা বাইরে আসবেন, তারা দেখি কি মতামত জানান, তারপর আসলে জানাতে পারবো যে মূলত সবগুলো দল এই কমিশনের প্রস্তাবের ব্যাপারে কি বলেছে বা আজকের বৈঠক কতটা ফলপ্রসূ। কিন্তু 2-1টি দলের নেতারা বলেছেন যে এটা একটা প্রাইমারি বৈঠক, প্রধান উপদেষ্টা এই সংস্কার নিয়ে আসলে এক ধরনের মত বিনিময় করলেন, আজকের বৈঠক থেকে কোনো ফয়সালা আসবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে 5 নাগরিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। সেই সঙ্গে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে এসব আশ্বাস দেয় বিএসএফ। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, পতাকা বৈঠকে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া ও জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। এর আগে শুক্রবার বাংলাদেশের প্রায় 500 গজ ভেতরে প্রবেশ করে বিএসএফ। এ সময় স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ শুরু করলে আহত হন 5 বাংলাদেশি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে জাতীয় স্টেডিয়াম করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে। আরও আগে এই স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়। 1954 সালে নির্মিত হওয়ার পর ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো এই স্টেডিয়ামে। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিক্সের জন্য ব্যবহৃত হচ্ছে। প্রায় 36,000 দর্শক ধারণ করতে পারে এই স্টেডিয়াম। নাম পরিবর্তন হলেও এর ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
কাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে হবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে ইজতেমার দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ঢল টঙ্গীর তুরাগ তীরে। বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ইজতেমার ময়দানে 3 মুসল্লির মৃত্যু হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে রোববার কয়েকটি সড়ক পরিহার সহ 14 নির্দেশনা ডিএমপির। তুরাগ তীরের ইজতেমা ময়দানে ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের উপর চলছে আম বয়ান। মুসল্লিরা বলছেন 3 দিনের ইজতেমা থেকে দ্বীনের শিক্ষা নিয়ে পথ চলবেন তারা, সেই সাথে বের হবেন ইসলাম প্রচারে। আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য ঈমান আমল যেন ঠিক হয়, আখিরাতে যেন শান্তি লাভ করতে পারি। বেশি জামাত বিদেশে যাইতে পারে, 4 মাসের জন্য যাইতে পারে, 1 চিল্লার জন্য যাইতে পারে, এবং পুরা দেশের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী যেন হতে পারে। এদিকে রোববার আখেরি মোনাজাতে আরো বাড়বে মুসল্লিদের ঢল। ভোগান্তি এড়াতে কয়েকটি সড়ক পরিহার সহ 14টি নির্দেশনা দিয়েছে জিএমপি। তবে গাজীপুরের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে জানিয়েছে পুলিশ। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। ইজতেমার তৃতীয় পর্বে আখেরি মোনাজাত হবে দুপুর 12টা থেকে 12:30টা নাগাদ। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আগামীকালকে সকালেও একটা বয়ান আছে, বয়ানের পরে আগামীকালকে 10টা থেকে হেদায়েতের বয়ান শুরু হবে। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরে আমরা আশা করছি 12টা 12:30টার ভিতরে ইনশাল্লাহ আখিরি মোনাজাত শুরু হবে, এবং আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন 49 দেশের প্রায় 1,500 বিদেশি মুসল্লি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে এবারের 58তম বিশ্ব ইজতেমা। শুধুমাত্র দ্বন্দ্বের কারণে এবছরও 3 পর্বে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা। এই ময়দানে আসা মুসল্লিরা বলছেন আগামী বছর থেকে তারা কোনো দ্বন্দ্ব চান না, তারা চান সবাই এক হয়ে প্রচার করবেন ইসলাম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। 15তম দিনে পাঠক দর্শনার্থীর উপস্থিতিতে উপচে পড়া ভিড় বইমেলায়। ছুটির দিন হওয়ায় বইমেলায় আজ ভিড় বেশি। বই বিক্রিও ভালো হচ্ছে বলে জানান প্রকাশকেরা। 15তম দিনে মেলায় নতুন বই এসেছে 175টি। এ পর্যন্ত মেলায় নতুন বই এসেছে 1427টি। এদিকে শনিবার ছুটির দিন হলেও আজ মেলার দ্বার খুলেছে বেলা 2টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলা একাডেমি। তাই আজ ছিল না শিশু প্রহর। তবে বিকেলে মেলা প্রাঙ্গণে এসেছেন ছোটরা। অভিভাবকদের সাথে ঘুরে পছন্দের বই কিনেছে তারা। বড়দের পছন্দের তালিকায় এগিয়ে আছে উপন্যাস, এর মধ্যে থ্রিলারের কাটতি বেশি। প্রকাশিত উপন্যাস রাজধানীর ইসলামবাগে টিনের বাড়িতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় অন্তত 30টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেল 3:30টার দিকে আগুন লাগে, পরে 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় শনিবার বিকেল 3টার দিকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বাড়ির ভেতরে চুলা থেকে বা প্লাস্টিকের কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রথমে টিন শেডের বাড়িতে আগুন লেগে আশপাশের বাড়ি ও কারখানায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চারতলা পর্যন্ত এক তলায় 4-5 জন ফ্যামিলি ছিল, তো অনেক কিছুই তো নাই এখন দেখা যাইতেছে। আজকে বন্ধের দিন, সবাই বাসায়, এর ভিতরে শুনি আগুন লাগছে, তাই দৌড়ে আইছি, এই আগুন পানি নিবেলাম। এখনো আগুন নিভাচ্ছি আমরা, আগুনের কার্যক্রম আমাদের চলমান। আমরা বিভিন্ন কাছে জিজ্ঞেস করতেছি কিন্তু সঠিক উত্তর তারা দিচ্ছে না। এই জন্য আমরা
তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি। চট্টগ্রামের রাউজানের সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার উত্তর গুজরা গ্রামে এই ঘটনা ঘটে। পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয়রা জানান, সকালে পুকুর সেচের কাজ দেখার কথা বলে ঘর থেকে বের হন পিয়ার। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরে চলছে ব্রিফিং। সরাসরি যাচ্ছে সেখানে। স্থানীয় নির্বাচনেও তাদের একটা প্রভাব থাকে। আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে 6 মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। এখন প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে কিন্তু 10 মাস সময় বাকি আছে। তাহলে 10 মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। একই সাথে জনপ্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা এবং নিষ্ক্রিয়তা, প্রশাসনে যে ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার 6 মাসেও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। রাজনৈতিক দলগুলো সেটি ব্যক্ত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীর গতি এবং আমরা মনে করি যে কৃষি, এটা আমরা প্রধান উপদেষ্টার সামনেও বলেছি, কৃষি এবং স্বরাষ্ট্র এই রকমের ভারী মিনিস্ট্রি দুজনের পক্ষে সম্ভব না। বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক পরিবহন এরকমের গুরুত্বপূর্ণ 3টি মিনিস্ট্রি একজনের পক্ষে পরিচালনা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে রাষ্ট্র, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। যদিও এই সরকারের সামনে আমরা বলেছি তাদের একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, রাজনীতিবিদদেরকে বাইপাস করে কিছু কাজকর্ম করা। কিন্তু আমরা বলেছি যারা 5 বছর আগামীতে রাজনীতিতে যুক্ত হবে না, প্রয়োজনে সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে নিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। মোটামুটি এই প্রস্তাবনাগুলোই আমাদের জায়গা থেকে ছিল। এবং সংস্কারের প্রশ্নে প্রধান উপদেষ্টা এটা বলেছে, রাজনৈতিক দল এটা বলেছে যে আমাদের মতপথের ভিন্নতা আছে, তারা ওয়েবসাইটে সমস্ত প্রস্তাবনাগুলো দিবেন। সেখানে আমাদের যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে সেটাও আমরা জানতে পারবো। তাদের সহযোগী টিম থাকবে। ন্যূনতম আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতে যতখানি ঐক্যমতে পৌঁছানো যায়, কিংবা যেখানে ঐক্যমতে পৌঁছানো যায় না, যেমন সংবিধানে বহুত্ববাদের বিষয়ে আলোচনা হয়েছে, এখানে যেন ইসলামিক কিছু নেতৃবৃন্দ এটার বিরুদ্ধে বলেছে, আবার লিবারেল কিছু বা অন্যান্য নেতৃবৃন্দ বলেছে গণতন্ত্রে বহুত্ববাদ এটা থাকতে পারে। কাজে তাহলে এখানে একটা জায়গা তো পৌঁছে দেবে। সেই আপনার বিষয়টা প্রধান উপদেষ্টার উপরে ছেড়ে দিয়েছেন যে নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয়, কিছু ক্ষেত্রে লিড দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। আশা করি খুব দ্রুতই অফিসিয়াল মিটিং এর মাধ্যমে এই সংস্কারগুলোর একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।